হ্যালো এমবেডেড লাভার্স, আজকে আমরা দেখব 20 টাকা দামের চাইনিজ মাইক্রোকন্ট্রোলারকে আরডিনো আইডি ব্যবহার করে কিভাবে প্রোগ্রামিং করতে পারি। বর্তমানে সকল মাইক্রোকন্ট্রোলারের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে চাইনিজ মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করছে, কারণ এটি দামে বেশ সস্তা এবং পিক ও এভিআর মাইক্রোকন্ট্রোলারের তুলনায় বেশ কিছু এক্সট্রা ফিচার দেয়। তাই আমিও চিন্তা করলাম যে চাইনিজ মাইক্রোকন্ট্রোলার নিয়ে একটু এক্সপ্লোর করা যেতে পারে। এই জন্য আলি এক্সপ্রেস থেকে আমি পুয়া ব্র্যান্ডের মাইক্রোকন্ট্রোলার অর্ডার করি, যার মডেল হচ্ছে PY32F002AL15S। এটা মূলত 8 পিনের SMD মাইক্রোকন্ট্রোলার। এখানে আমি প্রোগ্রামার হিসেবে ব্যবহার করব ST-Link V2। ST-Link ছাড়াও এখানে যে কোনো ধরনের SWD প্রোগ্রামার ইউজ করা যেতে পারে, যেমন WCH লিঙ্ক প্রোগ্রামারও আমরা ইউজ করতে পারি। যেহেতু ST-Link খুবই কমন এবং সহজেই পাওয়া যায়, তাই ST-Link প্রোগ্রামারটি ব্যবহার করছি। তো চলুন শুরু করা যাক। কাজ শুরু করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটি হলো পুয়ার বোর্ড ম্যানেজার এবং অন্যটি হলো ফ্ল্যাশিং টুল। প্রথমে আমরা ফ্ল্যাশিং টুলটাই ডাউনলোড করে নিই, তারপর আমরা আরডুইনো পুয়া বোর্ড ম্যানেজারটি ইনস্টল করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের জন্য আমাদের উইন্ডোজ আর লিনাক্সের জন্য অপশন অ্যাভেলেবেল আছে। তো আমি যেহেতু উইন্ডোজ প্ল্যাটফর্মটি ইউজ করতেছি, তো আমি উইন্ডোজেরটাই ডাউনলোড করে নিব। এখন আমরা আরডুইনো পুয়া 32 এই বোর্ড ম্যানেজারটি ইনস্টল করে নিব। তো ইনস্টল করার জন্য আমাদের প্রথমে বোর্ড ম্যানেজারের ইউআরএলটি কপি করতে হবে এবং আমরা আরডিনো আইডির প্রিফারেন্সে গিয়ে ইউআরএলটি পেস্ট করে দিব। তারপর আরডিনো আইডির বোর্ড ম্যানেজার থেকে আপনারা এখান থেকেও যেতে পারেন, অথবা টুলস থেকে, এই যে বোর্ড ম্যানেজার, এখান থেকে টুলস থেকে বোর্ড ম্যানেজার, এখান থেকে গিয়েও PY32 লিখে সার্চ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের বোর্ড ম্যানেজার, এটা আমরা ইনস্টল করে নেব। এখানে বেশ কিছু সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি। আমাদের বোর্ড ম্যানেজারটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যেহেতু ST-Link-এর প্রোগ্রামার ইউজ করছি, তো আমাদের পিছিতে যদি এটা ড্রাইভার ইনস্টল না করা থাকে, তো আমাদের ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে। তো তার জন্য আমরা এখানে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করব। তো সেখান থেকে যে আদার্স ডিভাইসে আমরা দেখতে পাচ্ছি আমার ST-Link V2 প্রোগ্রামারটা ঠিকই আছে, কিন্তু এই যে একটা ইয়েলো ওয়ার্নিং আছে, মানে এটা ড্রাইভারটা ইনস্টল করার নাই। তো এটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ST-Link-এর ড্রাইভার ডাউনলোডিং পেজে যেতে হবে। তো এখান থেকে একটু নিচে যেয়ে আমরা যে এই যে ST-Link-এর ড্রাইভার ডাউনলোড করার অপশন পাবো। আচ্ছা, এখানে হচ্ছে আপনার লগ ইন থাকতে হবে। আমি লগ ইন করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা ডাউনলোড করে নিব। আমাদের ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে দেখি আমরা কিভাবে এটা ইনস্টল করতে পারি। এটা প্রথমে আমরা এক্সট্রাক্ট করে নিব। তো এক্সট্রাক্ট করার পর এটা আমাদের ডাউনলোডস ফোল্ডারে আছে। ডাউনলোডস ফোল্ডারে এই যে এই ফোল্ডারটাতে আছে। এখন হচ্ছে আমরা দেখে ডিভাইস ম্যানেজারে যাব, তারপর আপডেট ড্রাইভার অপশনটাতে যাব। এখান থেকে যে ব্রাউজ করে দিব আমরা। আমাদের ডাউনলোডসের ভিতর এই ফোল্ডারটা এবং ইনক্লুড সাব ফোল্ডার্স, এটাতে আমরা টিক দিয়ে দিব। এখন দেখেন আমার ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে এবং ওয়ার্নিংটা চলে গেছে এবং ইউনিভার্সাল সিরিয়াল বাস ড্রাইভারের আন্ডারে এটা ST-Link
টা দেখাচ্ছে। এখন আমরা একটা টেস্ট প্রোগ্রাম আপলোড করব। তো টেস্ট প্রোগ্রামের জন্য আমরা আরডিনোর এক্সাম্পল থেকে ব্লিঙ্ক প্রোগ্রামটা আপলোড করব। আরডিনোর জন্য যে পোয়া মাইক্রোকন্ট্রোলার ইউজ করছি তার পিন ম্যাপিংটা দেখে নেব। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের ডাটাশিট। তো এখান থেকে আমরা সরাসরি পিন কনফিগে চলে যাব। এটা হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারটি PY32F002AL15S। তো এটা হচ্ছে যে আমি আগে বলেছিলাম একটা 8 পিনের মাইক্রোকন্ট্রোলার। এখানে প্রথম পিনটা হচ্ছে VCC মানে 3.3 ভোল্ট, তারপরটা হচ্ছে PA4 2 নম্বর পিন, 3 নম্বর পিন হচ্ছে PA3, 4 নম্বর পিনটা হচ্ছে PB3 অথবা আমাদের SW ক্লক পিন প্রোগ্রামিংয়ের জন্য। 5 নম্বর পিনটা হচ্ছে PA13 এবং SWD পিন ডেটা পিন। 6 নম্বর পিনটা হচ্ছে PA2 পিন অথবা আপনার হার্ডওয়্যার রিসেট পিনটা আর কি। 7 নম্বর পিনটা হচ্ছে PA1 আর 8 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড। তো এখানে আমাদের হচ্ছে এই 3টা পিন হচ্ছে ক্রিটিক্যাল পিন 4, 5, 6। তো ফার্স্টে আমরা 6 নম্বর পিনে যাই। এটা হচ্ছে হার্ডওয়্যার রিসেট পিন, বাই ডিফল্ট এটা রিসেট পিন হিসাবে কাজ করে। তো আপনি যদি এটাকে GPIO পিন হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে এটা কনফিগ করে নিতে হবে, অন্যথায় এটা বাই ডিফল্ট হিসেবে হার্ডওয়্যার রিসেট পিন হিসেবেই থাকবে। 4 এবং 5 নম্বর পিনটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের জন্য, প্রোগ্রাম করার জন্য যে পিনটা, একটা হচ্ছে ডেটা পিন, এটা হচ্ছে ডেটা পিন আর এটা হচ্ছে ক্লক পিন। তো এটাকে আপনি যদি GPIO হিসাবে ডিফাইন করেন প্রোগ্রামে এবং প্রোগ্রামটি আপলোড করে ফেলেন, তারপর পরবর্তীতে আর আপনি নতুন করে প্রোগ্রাম আপলোড করতে পারবেন না, কারণ এই মাইক্রোকন্ট্রোলারটা প্রোগ্রামারের সাথে তখন আর কোনো কমিউনিকেশন করতে পারবেন না, যেহেতু আপনি এই 2টা পিনকে GPIO পিন হিসেবে ডিফাইন করে ফেলেছেন। তো আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আমরা যখন টেস্ট প্রোগ্রামিং করব বা ডিবাগিং করব তখন এই 2টা পিনকে আমরা যেন GPIO হিসেবে ইউজ না করি। আর এটাকে যেটা বললাম সেটা হচ্ছে হার্ডওয়্যার রিসেট পিন বাই ডিফল্ট। এটাকে যদি আমরা GPIO পিন হিসেবে ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এটা কনফিগ করে নিতে হবে। তো এখন আমরা বিলিং প্রোগ্রামটাতে যাই। তার আগে আমাদের বিলিং প্রোগ্রাম, তো এখানে আমরা বিলিংকের জন্য আমরা 7 নম্বর পিন PA1 পিনটা ইউজ করব। প্রথমে আমরা টুলস থেকে আমাদের বোর্ডটা সিলেক্ট করে নিই। তো এখান থেকে আমাদের এই যে আমাদের বোর্ডটা হচ্ছে PY32F002A এটা। তো এখানে বোর্ডে কিছু কনফিগ করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের BOR ব্রাউন আউট রিসেট পিন। তো এটা আমাদের ডোন্ট রাইট থাকুক, আমরা এটা ইউজ করব না। আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি পিন, এটা বাই ডিফল্ট 8 মেগাহার্টজ আছে, আমরা এটা 24 মেগাহার্টজ করে নিই। যত বেশি ক্লক স্পিড আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনটা তত ফাস্টার হবে আর কি। তারপর আমাদের লো ক্লক স্পিড যেটা আছে এটা ওটাই থাকুক। অপটিমাইজেশনে যেটা আমরা যে করতে পারি এটা হচ্ছে বাই ডিফল্ট অপটিমাইজেশন সিলেক্ট করা। তো আমি সেকেন্ড অপশনটা যে উইথ LTO আরও লো লেভেল অপটিমাইজেশন করে দিই, মানে আমাদের যে ফ্ল্যাশ সাইজটা জেনারেট হবে এটা আরও বেশি অপটিমাইজ হবে, মানে জায়গা আরও কম খাবে আর কি। তারপর আমরা এটাতে চলে যাই। আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ আমাদের 3.3 ভোল্ট এটাই থাকুক। USART মানে সিরিয়াল কমিউনিকেশনের জন্য। আমরা যদি আমাদের যদি সিরিয়াল কমিউনিকেশন না প্রয়োজন হয় তাহলে আমরা এটা ডিসেবল রাখবো, কারণ আমরা যদি এনাবেল রাখি তাহলে আমাদের প্রোগ্রামিং সাইজটা বড় হবে, মানে ফ্ল্যাশ সাইজটা বেশি বড় হবে। সরি, আমি সম্ভবত এনাবেল করে দিয়েছি, এটা ডিসেবল রাখবো। নো সিরিয়াল।
আমরা যেহেতু এখানে P1 পিনটা ইউজ করব, তো এখানে আমরা P1টা লিখে দিলাম। তো এখন আমরা প্রোগ্রামটি কম্পাইল করে দেখি যে এটা ঠিকমতো কম্পাইল হয় কিনা। আমাদের প্রোগ্রামটি কম্পাইল হয়ে গিয়েছে। তো তো এখন আমরা স্কেচ থেকে এক্সপোর্ট কম্পাইল বাইনারি অপশনটা সিলেক্ট করব। আচ্ছা, আমাদের বাইনারি ফাইলটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এটা আমাদের আছে ডেস্কটপে, বিলিং, বিল্ড, এই যে এহেক্স ফাইলটা। এখন আমরা ডাউনলোডস থেকে যে ফ্ল্যাশার টুলটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটা ওপেন করব। যে আমাদের ফ্ল্যাশার টুলটা ডাউনলোড হয়ে গেছে এবং আমার প্রোগ্রামটি কানেক্টেড আছে স্টিলিং প্রোগ্রামার। তো আমরা ব্রাউজে গিয়ে আমাদের ডেস্কটপ থেকে ব্লিঙ্ক, তারপর বিল্ড, বিন ফাইল আর কি, বিন ফাইলটা আমি সিলেক্ট করে দিব। এখানে চাইলে হেক্স ফাইলও দেওয়া যেতে পারে, তো আমরা বিন ফাইলটাই দিচ্ছি। এখন এটাকে আমরা ফ্ল্যাশ করে নেব। আমাদের প্রোগ্রামটি ফ্ল্যাশ হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাশ কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডিটা এটা ব্লিঙ্ক করছে। এখন আমরা অন্য একটা প্রোগ্রাম আপলোড করে দেখি যে সেটাও ঠিকঠাক মতো কাজ করে কিনা। এটা হলো আমাদের প্রোগ্রামার। এখানে আমরা P1 নাম্বার পিনে গ্রিন এলইডিটা ইউজ করছি, আর PA2-তে আমরা হচ্ছে রেড এলইডি ইউজ করছি। তো আমাদের গ্রিন এলইডিটা 500 মিলি সেকেন্ড পরপর ব্লিঙ্ক করতে থাকবে, আর PA2 পিনটাতে রেড এলইডিটা যখন আমি এই যে বাটন প্রেস করব তখন জ্বলবে, আবার প্রেস করলে নিভে যাবে। আমি এখানে ইন্টারাপ্ট ইউজ করছি। ইন্টারাপ্টের মাধ্যমে বাটন প্রেস করলে এই রেড এলইডিটা টগল করবে। আমাদের বাটনটা আছে PA4 মানে 2 নম্বর পিনে আইসির। তো এই প্রোগ্রামটা আমরা ফার্স্টে কম্পাইল করে নিই যে ঠিকমতো, এখানে আমাদের বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা কম্পাইল করে নিই। আমাদের প্রোগ্রামটি ঠিকঠাকভাবে কম্পাইল হয়েছে। এখন আমরা স্কেচ থেকে এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে ক্লিক করব। আমাদের বাইনারিটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা ফ্ল্যাশার টুলটা ওপেন করব। ব্রাউজে গিয়ে আমাদের যে এটা ছিল PI ইন্টারাপ্ট, আমাদের বিন ফাইলটা ব্রাউজ করে ফ্ল্যাশ করে দিব। তো আমাদের প্রোগ্রামটি আপলোড হয়ে গিয়েছে মাইক্রো কন্ট্রোলারে। এখন আমরা চেক করে দেখি যে ঠিক মতো কাজ করছে কি না। এই যে আমাদের 500 মিলি সেকেন্ড পর পর
গ্রিন এলইডিটা ব্লিঙ্ক করছে এবং আমি যদি বাটন প্রেস করি আমাদের বাটন প্রেস করি তাহলে হচ্ছে আমাদের রেড এলইডিটা জ্বলছে, আবার প্রেস করলে অফ হয়ে গিয়েছে। আমি যদি আবার প্রেস করি তাহলে এলইডিটা জ্বলছে, আবার প্রেস করলে অফ হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।